আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে ফুল ডের একটি ব্লগ শেয়ার করব। অনেক বেশি রিকোয়েস্ট থাকে আপনাদের যে আপু সারাদিনের ব্লগগুলো আমাদের সাথে শেয়ার করবেন, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আফিফকে নিয়ে হোল ডের ব্লগগুলো করা একটু কঠিন। তবে আজকের ভিডিওতে আমি আমার সারাদিনের খুঁটিনাটি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই নাস্তা করে নিলাম, আর আফিফ এখনও ঘুমাচ্ছে। সেই ফাঁকে বসে পড়লাম আমি একটু হাতের কাজ নিয়ে। আমি এখানে যে কাপড়গুলো দেখছেন এগুলো দিয়ে একটা ব্লাউজ তৈরি করব। আর সাধারণত আমি ব্লাউজ তৈরি করার জন্য এভাবে বাসায় ফর্মা কেটে রাখি, যেহেতু আমার রেগুলারই আমার জামা কাপড়গুলো আমি নিজেই তৈরি করে থাকি। আর সেই ক্ষেত্রে ব্লাউজ কাটাটা একটু ঝামেলা, যার কারণে আমি এভাবে ফর্মা করে রাখি। এতে করে এই প্যাটার্নটা কাপড়ের উপরে রেখে এঁকে তারপরে আমি কেটে ফেলি। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তবে আমি ডিটেলসে আসলে ব্লাউজ কাটা আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ ব্লাউজ কাটাটা একটু ঝামেলা, আর অনেকেই এটা টিউটোরিয়ালও চেয়েছেন। কিন্তু আমি ট্রাই করব একটু সময় নিয়ে, আমি একটু ফ্রি হই আর আফিফও একটু বড় হোক, তারপরে আপনাদের সাথে ডিটেলসে এই টিউটোরিয়ালগুলো শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি যেই হাতের কাজগুলোই করি না কেন সেগুলো অনেক সময় বের করে এবং ফাঁকে ফাঁকে করতে হয়। যেমন আফিফ যখন ঘুমায় বা ও যখন খেলে, ঠিক ওই টাইমগুলো আমি বেছে নেই আমার হাতের কাজগুলো করার জন্য। এছাড়া আসলে ওভাবে সময় মেনটেন করা যায় না। আর গত ভিডিওতে আপনারা আমার হাতের কাজের শাড়ির অনেক বেশি পছন্দ করেছেন এবং কোথা থেকে নেবেন যদিও আমি ভিডিওতে বিস্তারিত বলেছি, বাট তারপরও আজকের ভিডিওতেও আপনাদেরকে বিস্তারিত বলে দিব, আর সেই সাথে কয়েকটা শাড়িও দেখিয়ে দিব। আর এমনিতে একটা ব্লাউজ কাটা অনেকটাই সময়ের বিষয়, কিন্তু যখন আমি এরকম একটা ফর্মা রেডি করে রাখি তখন আসলে বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যেই দেখা যায় টোটালটা কেটে ফেলা যায়। আর আজকের ব্লাউজটা একটু ডিফারেন্ট করে করব, সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো তারপরে আফিফ উঠে গিয়েছে, আফিফের নিয়ে ব্যস্ত সময় গেল। তারপরে চলে আসলাম একটু রান্নাঘরে। তো আম্মুর সাথে রান্নাঘরে একটু হেল্প করছিলাম। তো আম্মু ওখানে বটি দিয়ে মাছ কাটছিল, তো আমি একটু ছুরি দিয়ে শাক কাটার চেষ্টা করছিলাম, যদিও আমি অতটা ভালো পারি না। তো তারপরে শাকটা এখানে হালকা লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর আজকে ইলিশ মাছ রান্না করা হবে। আম্মু মাছ কেটে নিচ্ছে। আমারও মাছ কাটতে আসলে ভালোই লাগে। আর আসলে বাবা মা সাথে থাকা বা বাবা মার সাথে একসাথে থাকা এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়, আমার সেটাই মনে হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো অনেক বড় ভাগ্যের ব্যাপার, কারণ বিয়ের পরে দেখা যায় যে বাবা মার সাথে অনেক দূরে থাকতে হয়। চাইলেও বাবা মার সেভাবে খোঁজ খবর নেওয়া যায় না, বা বাবা মা চাইলেও সন্তানকে সেভাবে পায় না। তো সেই ক্ষেত্রে আসলেই এটা অনেক বড় ভাগ্যের একটা বিষয়। তো এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে আর সামান্য লবণ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে একটু ভেজে নিচ্ছি, এবং এগুলো এখন লাল শাকের সাথে অ্যাড করে দিব। সবসময় লাল শাক আসলে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, মাঝে মাঝে ইলিশ মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর যেই কথা বলছিলাম, আসলে অনেকে অনেক বেশি পজিটিভলি নেন, অনেক বেশি বলেন যে আপু আপনি অনেক ভাগ্যবান যে আপনার বাবা মাও আপনার সাথে থাকছে বা আছে। আবার অনেকে কিন্তু খুব বেশি নেগেটিভ নেন এবং অনেক রকমেরই মন্তব্য করে ফেলেন। আর তাদের কথাগুলো থেকে বোঝা যায় যে তারা যে জিনিসটা পাচ্ছে না সেই ক্ষোভ থেকেই তারা এই কথাগুলো বলছে। তো আসলে যারা নিজেদের দুঃখ থেকে এই কথাগুলো, নিজের ক্ষোভটা ঝাড়ছে, তো তাদের আসলে আমি কিছু বলে আরও বেশি দুঃখে ফেলতে চাই না বা কষ্ট দিতেও চাই না। তো এদিকে মাছ রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সামান্য পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে বেসিক্যালি মাছের যেই লেজ বা ছোটোখাটো যে অংশগুলো থাকে সেগুলো দিয়ে গিয়ে শিম দিয়ে রান্না করব। তো এই জন্য মশলাগুলো দিয়ে নিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিব। আর ইলিশ মাছে আসলে তেমন মশলা দেওয়ার দরকার হয় না, আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো তারপরে আসলে খুব সহজ রান্না, আশা করি দেখেই বুঝতে পারবেন। আর এবার শিম দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, আমার অনেকেই আরেকটা বিষয় বলেন, সেটা যে বাবা মার সাথে আছি বলে এত ঘুরতে পারি বা অনেক কিছু করতে পারি, সেটা হয়তো বা এমনিতে পারতাম না। তো তাদের ক্ষেত্রে বলি যে হাতের কাজ, ঘুরতে যাওয়া এটা আমার লাইফে সবসময় ছিল। বিয়ের পরে বাবা মা ছাড়াও আমি প্রায় 3.5 বছরের মতো একাই সংসার করেছি। তো সেই সময়ও সব কিছুই করতাম। সেই সময় কাজের চাপ আরও বেশি ছিল,
যেমন সংসার, তারপরে স্টাডি করতাম তখন, তো পড়াশোনা, তারপরে হচ্ছে আমি জবও করেছি কিছুদিন, তার পাশাপাশি আমার অনলাইন বিজনেস ছিল, এমনিতেও সরাসরি একটা শপ আছে। তো যাই হোক, সব মিলিয়ে এগুলো সব কিছুই তখনও দেখাশোনা করতাম। আর এখন হয়তো বা হ্যাঁ অনেকটা হেল্প হয় যেহেতু মা আছে। আর মূলত আমার প্রেগনেন্সির সময় কিছু প্রবলেমের কারণেই আসলে আমাদের একসাথে থাকাটা শুরু হয়, বাট সেটা আমার জন্য বিশেষ করে আল্লাহর তরফ থেকে একটা রহমতি। আর আমার শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ, তো মা এখানে আসলেও সেরকমভাবে যে আমাকে হেল্প করবে সেরকম আসলে তার শারীরিক অবস্থা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে মার আসলে সিলেটে মনটা অতটা লাগে না। যেমন সে সিলেটে আসলে হয়তো বা থাকে 2 মাস 3 মাস, কখনো 4-5 মাস, কিন্তু তার এর বেশি থাকতে ভালো লাগে না। আর মা ওই যে দেশের ভাষায় যেটা বলে যে মার পেট পড়ে, মার কথা বলতে আমি আমার শাশুড়ির কথা বলছি। তো আর মার একটা কথা যে আমার সন্তান যেহেতু 4 জন, আমার 4 জনকে নিয়েই থাকতে হবে, 4 জনকেই দেখতে হবে। তো তোমাদের এখানে হয়তো 3-4 মাস থাকলাম, আবার আমার বাড়িতে গিয়ে বড় ছেলের সাথে থাকতে হবে, আমার মেয়েদের সাথে আমার দেখা করতে হবে। তো এই জন্য মাকে কখনোই আসলে ওইভাবে জোর করি না। আর যেহেতু আপনাদের ভাইয়ার চাকরির সুবাদে আমাদের সিলেটে থাকা, তো আমরা চাইলেই এখন চট্টগ্রাম শিফটও হতে পারি না। তো এই জন্যই আমাদের সিলেটে থাকতে হচ্ছে। তো অনেক কিছু এই জন্যই শেয়ার করলাম। অনেক নতুন ভিউয়ার্স আমার সাথে এখন যুক্ত হয়েছেন যারা এখন আমাকে দেখেন, তো তাদের জন্যই আমি কথাগুলো বললাম, কারণ তারা হয়তো আগের ভিডিওগুলো দেখেননি, তো এই জন্যই হঠাৎ করে একটা মন্তব্য করে বসেন। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও জানলেন। আর ওদিকে সিম দিয়ে মাছের রান্না বসিয়ে দিলাম, আর এই ফাঁকে হচ্ছে কিছু মাছ হলুদ, সামান্য মরিচ আর লবণ দিয়ে মেখে রাখছি, এটা হচ্ছে খাবারের আগে ভেজে নিব সেই জন্য। আর ওই রান্না এর আগে আমি কয়েকবার দেখিয়েছি, এই জন্য আর এত ডিটেলসে বললাম না, কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এখন একটু পরিমাণ মতো হচ্ছে ঝোল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর হচ্ছে টমেটো দিয়ে একটা চাটনি তৈরি করে নিচ্ছি। আরেকটা কথা, আমরা একসাথে থাকি, যেমন আমাদের ফ্যামিলি আর হচ্ছে আমার বাবা মায়ের ফ্যামিলি, এর মানে এই না যে আমার হাজব্যান্ড স্বাবলম্বী না বা আমার বাবা মায়ের ফ্যামিলি স্বাবলম্বী না তাই আমরা একসাথে থাকি, বিষয়টা মোটেও এমন না। আসলে আমাদের প্রয়োজন, এই জন্যই হচ্ছে দুইজনের প্রয়োজনটা যখন মিলে গিয়েছে এবং একজন আরেকজনের কিছুটা হলেও হেল্প হচ্ছে, এই জন্যই একসাথে থাকা। তো রান্নাবান্না শেষে চলে এলাম আফিফকে গোসল করাবো, আর তার আগে ভাবলাম ওর চুলটা একটু ছেটে দেই, কারণ চুলটা একটু বড় হয়ে গিয়েছে। আর দেখে হয়তো অবাক হবেন, তবে সত্যি বলতে কি আমি আপনাদের ভাইয়ারও চুল কেটে দিই। চুল কেটে দিই বলতে বিয়ের পরে একদিন মজা করেই আসলে এমন হয়েছিল, ও সেলুনে যাবে, তো আমি বলছিলাম দাও আমি কেটে দিই, তো কেটে দিয়েছিলাম। তারপরে ওর ভালো লাগে যে না তুমি তো ভালোই চুল কাটতে পারো। তো তারপর থেকে আমি কন্টিনিউ প্রায় 3 বছরের মতো ওর চুল কেটে দিয়েছি। ও মাঝে মাঝে যদি না পারতাম তখন সেলুনে যেত, মানে ব্যস্ত যদি সময় না মিলতো, আর এছাড়া আমিই কেটে দিতাম। তো যাই হোক, সে কথা মনে পড়ে গেল ছেলের চুল কাটতে গিয়ে। তো আফিফকে রেখে আমি এখন যে কাজটা করছি, আমার খুব পছন্দের একটা পুতুল, সেটাকে মানে গোসল করাচ্ছি আর কি। পছন্দের বলছি এই কারণে, এটা কিন্তু আমার ছোটোবেলার, ঠিক আমি যখন ক্লাস 3-4-এ পড়ি, 3তেই পড়ি মেবি, তখনকার। আমার আব্বু যেহেতু দেশের বাইরে ছিল দীর্ঘদিন, তো আমি যখন ক্লাস 3তে পড়ি ঠিক ওই সময়টায় আব্বু অনেক পুতুল নিয়ে এসেছিল। তো সেই পুতুলগুলো রাখার জন্য একটা আলাদা করে ওয়াল শোকেস তৈরি করা হয়েছিল বাড়িতে। তো এত পরিমাণে পুতুল নিয়ে এসেছিল আমার জন্য। আর আরেকটা বিষয় যেটা আব্বু সবসময় বলতো সেটা হচ্ছে যে তার নাকি সারা পৃথিবী একদিকে আর তার তামান্না একদিকে। এই কথাটা এখনও আমার আত্মীয় স্বজন বলে আমাকে মাঝে মাঝে খেপায়। তো যাই হোক, সব সন্তান মানে সন্তানই বাবা মায়ের কাছে অনেক বেশি স্পেশাল। তো আব্বু এমনভাবে বলতো যে আমি তার কাছে বেশি স্পেশাল এরকম। তখন অবশ্য আমার অন্যান্য ভাই বোনগুলো হয়ও নাই, তো এগুলো খেলার জন্যই বেসিক্যালি এনেছিল। কিন্তু আসলে জিনিসগুলো ঘরে রাখা কিন্তু মোটেও ভালো না, বিশেষ করে আমরা মুসলমান যারা আছি। তো আস্তে আস্তে পুতুলগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, এবং একটা সময় আর মানে কোনো পুতুলই বাসায় রাখা হয়নি। তো শুধুমাত্র এই পুতুলটার অনেকগুলো মানে কপি ছিল সেম, বাট তার মধ্যে থেকে আমি একটা পুতুল আমার কাছে রেখে দিয়েছিলাম, এটা কাউকে দিতে দেইনি। তো তখন দেখা যেত সাজিয়ে রাখা হতো না, আলমারিতে লুকিয়ে রাখতাম। বাট বিয়ের পরেও এটা আমি আমার সাথে করে নিয়ে এসেছি এবং এখনও আছে। আর এটা দিয়ে মাঝে মাঝে এখন আপনাদের আফিফ বাবাই খেলে, তো সে খেলার কারণেই এটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে।
দেখতেই পারছেন। তো এই জন্য একটু ওইটাকে ধুয়ে দিচ্ছি। আর আফিফ যখনই দেখলো আমি ওয়াশরুমে চলে এসেছি, সে ছুটে চলে আসছে যে তার পুতুলের সাথে মা কী করছে সেটা দেখার জন্য। তবে এই বিষয়টা কিন্তু সত্যিই ভালো লাগার যে আমার মানে মায়ের খেলার জিনিস দিয়ে ছেলে খেলতে পারছে বা তার সন্তান খেলতে পারছে। তো আফিফ সেটা দেখছে। আর যে কোনো কাজেই সে হেল্প করার জন্য চলে আসে। এই যে পানি দিয়ে সেও ভিজতেছে, মানে এমন অবস্থা কি বলবো। তো পুতুলগুলো যেহেতু এখন আর নেই, কিন্তু পুতুলগুলোর সাথে আমার বেশ কিছু ছবি আছে ছোটোবেলার, তারপরে সুকেজের সামনে দাঁড়ানো অনেক ছবি আছে। তো সেই ছবিগুলো অন্য কোনো দিন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যতক্ষণ এই পুতুলটা ওয়াশ করছিলাম আফিফ ততক্ষণই বাথরুমে ছিল, সে যাবে না। সে পুতুল নিয়েই তারপরে বাথরুম থেকে যাবে। তো আর এই যে এখন যে শাড়িটা দেখছেন, এই শাড়িটা বানানোর কিছু অংশ কয়েকদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ব্লগে। তো শাড়িটা আসলে রেডি হয়ে গিয়েছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর বলে দিচ্ছি এই শাড়িগুলো আপনারা কোথা থেকে আমার কাছ থেকে নিতে পারেন সেই বিষয়টা। তো এই সেম শাড়িরই গোল্ডেন কালারের আমি একটা তৈরি করেছি এবং সেটার একটা টিউটোরিয়ালও আমি চ্যানেলে অলরেডি দিয়েছি। টিউটোরিয়ালটা এখন আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখন আমি আপনাদের সাথে আমার ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট, এই পেজটায় আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন যদি আমার এই ডিজাইনার শাড়িগুলো আপনারা নিতে চান। আপনাদের জন্য আমি ডিটেলসে আবার একটু দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই ফেসবুক পেজ লিঙ্ক, এবং যারা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন না তাদের জন্য আমার ইমেল অ্যাড্রেস দেয়া আছে, তো সেখানেও আমাকে মেইল করতে পারেন। আর তাছাড়া আজকের ভিডিওর পিন কমেন্টেও আমি আমার ফেসবুক পেজ লিঙ্কটা আর হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। তো শাড়িটা তৈরি করার পরে শাড়িটার জন্য কয়েকটা ছবি তোলা তো লাগবে, নাহলে আমি পেজে কীভাবে শেয়ার করব। আর আসলে না পরে ছবি তুললে আসলে বোঝা যায় না যে শাড়িটা এক্স্যাক্টলি আসলে দেখতে কেমন বা পরার পরে কেমন লাগবে। তো এখানে আমি জুম করে দেখাচ্ছি, যার কারণে হচ্ছে ভিডিওটা সুন্দর আসেনি। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটার কালারটা খুবই সুন্দর, অ্যাশ কালার। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ইদানিং কিন্তু অ্যাশ কালারটা অনেক বেশি চলছে। তো এই শাড়িটা রেডি হয়ে গেছে, আপনারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করলেই শাড়িটা নিতে পারবেন। আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা বসলাম হচ্ছে আমার যে ব্লাউজটা কেটে রেখেছিলাম সেটা সেলাই করার জন্য। যেহেতু আমি এটা টোটাল টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করছি না, তার কারণে আমি যতটুকু পেরেছি সেই অংশগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর বললামই তো ব্লাউজ বানানো আসলে অনেক বেশি ঝামেলার, তো এটা বিস্তারিত আসলে বুঝিয়ে টিউটোরিয়াল করা অনেক বেশি টাফ। আর আজকে যে ব্লাউজটা আমি তৈরি করছি এটা ওয়ান কাইন্ড অফ র্যাফেল হাতা দিয়ে তৈরি করছি, একটু ডিফারেন্ট করে। তো এটা আরও বেশি সময়ের ব্যাপার, তো এই জন্য আমি টিউটোরিয়ালটা করতে পারিনি, কারণ ফাঁকে ফাঁকে আমার কাজগুলো করতে হচ্ছে। যেমন এখন আফিফ আবার ঘুমিয়েছিল, এই ফাঁকে আমি কাজটা করছি। তো আমি যে শাড়িগুলো বেসিক্যালি নিজের জন্য তৈরি করি সেগুলোই আপনাদের অনেক বেশি ডিমান্ড দেখে আমি সেই শাড়িগুলোই হয়তো বা এক পিস তৈরি করি সেল করার জন্য এক্সট্রা। তো যার কারণে শাড়িগুলো কিন্তু পেজে দেওয়ার সাথে সাথেই খুব দ্রুত সোল্ড আউট হয়ে যায়, কারণ আমি যেহেতু একটা শাড়ির অনেকগুলো পিস করি না। আর যেহেতু বলছি এটা ডিজাইনার শাড়ি, তো সেই ক্ষেত্রে আসলে একটু ব্যতিক্রম থাকবে, এটাই স্বাভাবিক। যেমন একটা শাড়ি একজনের কাছেই থাকবে, সেম শাড়ির কপি আর অন্য কারো কাছে থাকবে না। তো যার জন্য আপনারা আমার ফেসবুক পেজে একটু চোখ রাখবেন, তাহলে সেখানে সব আপডেট পাবেন। আর অনেকে রিকোয়েস্ট করেছিল যে আপু আমাদের তো ফেসবুক পেজ, আমরা মানে ফেসবুক ইউজ করি না, সেই ক্ষেত্রে আমরা কী করব। তো তাদের জন্য তারা বলছিল যে ইউটিউবে যাতে আমি একটু শেয়ার করি, তাই আজকে একটু শেয়ার করলাম। ও আর এই ফাঁকে দেখিয়ে নিই, আমার ব্লাউজটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এই যে হাতাটা দেখতেই পাচ্ছেন একটু ডিফারেন্ট করে তৈরি করেছি টিস্যু কাপড় দিয়ে। আর হচ্ছে ব্লাউজটাও রেডি হয়ে গেছে, এখন গলার হেম করাটা বাকি আর হচ্ছে হুকগুলো লাগিয়ে নেওয়া বাকি, তাহলে ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা চাচ্ছিলেন যে আমি যাতে ইউটিউবে একটু শেয়ার করি, এই জন্যই আজকে হচ্ছে আপনাদের সাথে দুইটা শাড়ির বিষয়ে বললাম, যাতে ইউটিউবে আমার যে ভিউয়ার্স আছেন তারাও এটা থেকে বঞ্চিত না হন। আর যেই শাড়িগুলো আসলে সেল হয়ে গেছে অলরেডি, সেগুলো আমি চাইলেও আর নেক্সট কপি করব না বা করা পসিবল না। তো এই জন্য খুবই দুঃখিত, আপনারা অনেক বেশি চান যে আপু এই শাড়িটা করে দিতে পারবেন কিনা বা করবেন কিনা। আর কিছু কিছু শাড়ি আছে যেগুলো শুধুমাত্র আমি আমার জন্যই তৈরি করেছি, সেগুলো আসলে সেল কখনোই করা হবে না বা করার জন্য তৈরি করিনি। তো যাই হোক, এখানে আরেকটা শাড়ি দেখাচ্ছি। এই শাড়িটার পোস্ট অলরেডি পেজে দিয়েছিলাম, তখন এখনও কমপ্লিট হয়নি, জাস্ট ম্যাটেরিয়ালটার ছবি দিয়েছিলাম। অনেক বেশি পছন্দ করেছেন আপনারা, আর এই শাড়িটা সত্যিই অনেক সুন্দর হতে যাচ্ছে। তো এই শাড়িটাও দু এক দিনের মধ্যে পেজে আপনারা দেখতে পাবেন।
তো যারা যারা নিতে চান বলবো পেজে চোখ রাখেন, যে আমাকে আগে বুক করবে শাড়িটা সেই পাবে। সো পরবর্তীতে আসলে আমার সাথে রাগ করে বা মন খারাপ করে আসলেই লাভ নেই, কারণ এই শাড়িগুলো 1 পিস বা 2 পিস করে করা হয়। তো যাদের লাগ ভালো তারাই প্রথমে হয়তো বা দেখে এবং নিয়ে নেয়। তো আজকের ভিডিওতে অনেক বকবক করে ফেললাম, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর আজকের ভিডিওতে কেমন লাগলো সেটা ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকুন, আর আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।